বর্তমানে যে সময় চলছে এই সময়টা হচ্ছে বোরো ধান রোপণের জন্য একে উপযুক্ত এবং আদর্শ সময়। তো এই আদর্শ সময়ে বোরো ধান চাষের জন্য মাটি তৈরির ক্ষেত্রে কী কী সার ব্যবস্থা করা উচিত, কী সমস্ত সার ব্যবস্থা করলে আপনারা অন্যান্যদের তুলনায় সব থেকে বেশি পরিমাণে ফলন দেখতে পাবেন, সেই নিয়ে আজকে খুব সুন্দর একটা আলোচনা করব। তো নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই বোরো ধান রোপণ করে ফেলেছেন শীতের সময়, আবার অনেকেই ম্যাক্সিমাম চাষি এই একেবারে বোরো ধান রোপণের জন্য সদ্য মাটি তৈরি করার কাজ শুরু করছে। তো এই সময় মাটি তৈরি করার কাজ শুরু করছে, এই সময় কাদাতে কী পরিমাণে কী সার পরিচর্যা করা উচিত প্রাথমিক পর্যায়ে, সেই সংক্রান্ত এর গুরুত্বপূর্ণ ভিডিও। তো একটি কথা মন নিয়ে শুনবেন, অনেকে হয়তো যারা আগে রোপণ করেছেন এবং বর্তমানে এখন রোপণ করবেন তাদের ধানের মধ্যে খুব একটা বেশি পার্থক্য লক্ষ্য করতে পারবেন না, কারণ এর পূর্ববর্তী আগে যারা বড় ধান রোপণ করছেন সেই শীতের সময় ধান ঠিক তাড়াতাড়ি খাদ্য গ্রহণ করতে পারে না মাটি থেকে, গাছ স্ট্রেসজনিত কন্ডিশনের মধ্যে থাকে, গাছ সেই সময় তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে না, গাছের মধ্যে বিভিন্ন সমস্যা দেখতে পাওয়া যায়। সেই অতিরিক্ত শীতের সময় যারা কিন্তু ধান রোপণ করছেন তাদের মধ্যে এই সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। কিন্তু বর্তমানে বড় ধান রোপণের জন্য আদর্শ সময় হচ্ছে এটি। এই সময় যারা রোপণ করবেন তাদের অতিরিক্ত ঠান্ডা পাবে না গাছ, এবং গাছ ঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করে তাড়াতাড়ি মাটি থেকে খাদ্য গ্রহণ করে বেড়ে উঠতে শুরু করবে, এবং গাছের সুস্থ সবল চেহারা আপনারা অবশ্যই আগের তুলনায় ভালো দেখতে পাবেন। তাই যারা বড় ধান রোপণ করতে বাকি আছেন আর দেরি করবেন না, তাড়াতাড়ি এই সপ্তাহের মধ্যে বড় ধান রোপণ করা কমপ্লিট করে দেন যদি আপনারা আদর্শ এবং উপযুক্ত ফলন পেতে চান। তো মাটি তৈরির জন্য প্রথমে যে সার ব্যবস্থা বলবো সেটি অল ওভার সমস্ত কৃষকই ব্যবহার করতে পারেন, যাদের মাটির মধ্যে জৈব উপাদান ঠিকঠাক থাকে, এবং তারপরও আবার দুটি আলাদা সার ব্যবস্থাপনার কথা বলবো। তো পছন্দ আপনার, ধীরে ধীরে আপনারা যেটি মনে হবে, তিনটি কম্বিনেশনের কথা জানাবো। এই তিনটি কম্বিনেশনের মধ্যে যেটি আপনার সব থেকে পছন্দ মনে হবে, 33 শতকে 1 বিঘার ডোজ হিসেবে জানানো হবে, সেটি আপনারা ব্যবহার করে বড় ধান রোপণ করবেন, আপনারা অবশ্যই ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং ফলন আপনারা সব থেকে বেশি দেখতে চান, তবে সেক্ষেত্রে প্রতি 33 শতকে 1 বিঘার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে ইউরিয়া 5 কেজি অবশ্যই ব্যবহার করবেন, তার সাথে ডিএপি 6 কেজির মতো ব্যবহার করবেন, এবং তার সাথে 14-35-14-7 থেকে 8 কেজি হারে নেবেন, এবং যে কোনো কোম্পানির অনুখাদ্য 2 থেকে 3 কেজি ব্যবহার করবেন, এবং একত্রিত হারে মিশ্রিত করে কাদায় ছড়িয়ে দিবেন, এবং তারপরে চাষ দিয়ে ধান রোপণ করবেন। আপনারা গ্যারেন্টি দিয়ে হারে বলছি অবশ্যই ভালো রেজাল্ট দেখতে পাবেন। এই সারের ডোজ আপনারা যদি ব্যবহার করতে পারেন আর 20-30 দিন আপনাদেরকে কোনো সার প্রয়োগ করতে হবে না পার্টিকুলারলি, এবং ভালো রেজাল্ট অবশ্যই দেখতে পাবেন। এই ডোজের মধ্যে নাইট্রোজেনের মাত্রা সঠিক পরিমাণে বজায় থাকছে, তার সাথে ফসফরাসের মাত্রা অবশ্যই ভালো পরিমাণে বজায় থাকছে, তার সাথে অ্যামোনিয়ার মাত্রা যেটি অত্যন্ত প্রয়োজন প্রাথমিক পর্যায়ে দিকে, এবং তার সাথে পটাশ, স্ট্রেসজনিত কন্ডিশন, তার থেকে আরও বিভিন্ন সমস্যা, মাটি থেকে বিভিন্ন খাদ্য উপাদান গ্রহণ করতে, গাছকে শক্ত তরতাজা করতে পটাশের চাহিদা পূর্ণ হচ্ছে, এবং তার সাথে কিছু অর্গানিক উপাদান একত্রিতভাবে মিশ্রিত হয়ে এখানে প্রয়োগ করা হচ্ছে, এবং আপনারা প্রাথমিক পর্যায়ে এই হিসাবে সার ব্যবহার করুন, আপনারা অন্যান্য বছরের তুলনায় এবছর অবশ্যই ভালো রেজাল্ট দেখতে পাবেন। এরপর বলবো, অনেকে সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি দিয়ে মাটি তৈরি করেন, যেটি কিন্তু ধান চাষের জন্য খুবই উপযুক্ত একটা সার এবং অত্যন্ত ভালো একটা পরিমাণে এখানে বিভিন্ন খাদ্য উপাদান সঠিক পরিমাণে বজায় থাকে। তো এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট যেটা পাউডার জাতীয় সার দিয়ে যদি আপনারা ধান চাষ রোপণ করেন, সেক্ষেত্রে মূল চাষ হিসাবে এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট আপনারা 30 থেকে 50 কেজির আন্ডার রাখবেন, আপনারা 40 কেজি রাখতে পারেন 33 শতকে 1 বিঘার ক্ষেত্রে, এবং তার সাথে অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে মিউরেট অফ পটাশ। তো এক্ষেত্রে তাহলে পটাশের চাহিদা যথেষ্ট ভালোভাবে পূর্ণ হচ্ছে, এবং তার সাথে সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে ফসফরাস, ক্যালসিয়াম এবং সালফার, এই তিনটি খাদ্য উপাদান গাছের শিকড়কে একেবারে সুস্থ সবল তরতাজা রাখবে, গাছের মধ্যে কোনো ধসার সমস্যা, ধান গাছের মধ্যে যথেষ্ট বৃদ্ধিকে ত্বরান্বিত করতে সাহায্য করবে, এবং বিভিন্ন খাদ্যমূল্য যথেষ্ট চাহিদা পূরণ করবে। সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে ক্যালসিয়াম পাবেন, সালফার পাবেন, এবং তার সাথে ফসফরাস পাবেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান, এবং তার সাথে 7 থেকে 8 কেজি পটাশ সার তো অবশ্যই প্রয়োগ করছেন, এবং চেষ্টা করবেন যদি সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে এবং পটাশ দিয়ে ধান রোপণ করেন, তার 5 থেকে 6 দিন পর আপনারা বিঘা প্রতি 7 থেকে 8 কেজি হিসাবে উপরিভাগে ইউরিয়া ছড়িয়ে দিবেন, আপনারা দারুণ রেজাল্ট দেখতে পাবেন। কেউ যারা হয়তো 5 থেকে 6 দিন পর ইউরিয়াটা আলাদা প্রয়োগ করতে পারবেন না, তারা হয়তো এই সিঙ্গেল সুপার ফসফেট বা এমওপি বা পটাশের সাথে একত্রিত মিশ্রিত করে প্রাথমিক পর্যায়েও দিয়ে দিতে পারেন, আপনারা কোনো অসুবিধা হবে না, ভালো রেজাল্ট দেখতে পাবেন। এর পরবর্তীকালে যে সার ব্যবস্থাপনার কথা বলবো সেটা হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট, বা যেটিকে ডিএপি নামে আপনারা জানেন। তো সমস্ত ভারতবর্ষের এলাকা জুড়ে মাটি তৈরির প্রাথমিক পর্যায়ে ম্যাক্সিমাম চাষিই কিন্তু ডিএপি দিয়ে মাটি তৈরি করেন, যেটি হচ্ছে খুবই একটা উপযুক্ত সার এবং যথেষ্ট ভালো সার। তো ডিএপির মধ্যে থাকা 18% নাইট্রোজেন এবং 46% ফসফরাস পাচ্ছেন। এক্ষেত্রে ডিএপি দিয়ে যদি আপনারা ধান রোপণ করেন, তবে সেক্ষেত্রে বাড়তি হারে কোনো ইউরিয়া দেওয়ার প্রয়োজন থাকে না প্রাথমিক পর্যায়ে, আপনারা হয়তো তার 5 থেকে 7 দিন বা 10 দিন মিনি চাপানে আপনারা সেক্ষেত্রে ইউরিয়া বাড়তি প্রয়োগ করতে পারেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে ডিএপি দিয়ে চাষ করলে কোনো বাড়তি আর ইউরিয়া বা নাইট্রোজেনজনিত
মধ্যে সার প্রয়োগ করা হয় দরকার প্রয়োজন পড়ে না। এক্ষেত্রে যথেষ্ট পরিমাণে 18% নাইট্রোজেন এবং 46% ফসফরাস গাছের জন্য যথেষ্ট উপযুক্ত। তাই 33 শতকে সাধারণত যদি আপনারা ডিএপি দিয়ে ধান রোপণ করতে চান তবে সেক্ষেত্রে গাছের চাহিদা অনুযায়ী আপনাদের মাটির কন্ডিশন অনুযায়ী 15 থেকে 18 কেজি হারে ডিএপি ব্যবহার করবেন, আপনারা আরামসে ভালো ফলন দেখতে পাবেন। এবং তার সাথে অবশ্যই আপনাদেরকে একত্রিত করে 8 কেজি পটাশ অবশ্যই প্রয়োগ করতে হবে। 3টি সার ব্যবস্থাপনার ক্ষেত্রেই আপনারা যা হিসাবে প্রয়োগ করুন না কেন পটাশ সার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো 8 কেজি হারে প্রত্যেকটা সারের ক্ষেত্রে আপনারা পটাশ সার ব্যবহার করবেন। এবং ডিএপি দিয়ে চাষ করলে তাহলে ডিএপি এবং 8 কেজি পটাশ, তার সাথে যদি পারেন 5 থেকে 7 কেজি, বেশি নয় মাত্র 5 থেকে 7 কেজি জিপসাম প্রয়োগ করবেন। এই জিপসাম কিন্তু ধান গাছের জন্য, মাটির জন্য অল ওভার চারিদিক থেকে একটা গুরুত্বপূর্ণ খাদ্যমূল্য। অনেক চাষি ভাইরা জিপসাম সম্বন্ধে জানেন না বা জিপসাম প্রয়োগ করতে চান না, কিন্তু যদি আপনারা অধিক ফলন চান, গাছকে দীর্ঘদিন খাদ্য সাপ্লাই দিতে চান, গাছের কন্ডিশন ভালো রাখতে চান, সমস্ত দিক থেকে জিপসাম প্রয়োগ করবেন। গাছের মধ্যে ছত্রাকজনিত সমস্যা অত সহজে আসতে দেয় না, অবশ্যই আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো ডিএপি দিয়ে যদি করেন অবশ্যই 15 থেকে 18 কেজি ডিএপি, 8 কেজি পটাশ এবং 5 থেকে 7 কেজি জিপসাম প্রয়োগ করবেন, আপনারা আরামসে ভালো রেজাল্ট দেখতে পাবেন। এবং এরপর আসি গোবর বা খোল। তো যদি কোনো চাষি ভাইয়ের মধ্যে মনে করছেন যে বারবার মাটিতে চাষ করা হচ্ছে, সে হারে জৈব সার প্রয়োগ করা হয়নি, তবে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই প্রয়োজন বুঝে বিঘা প্রতি 15 থেকে 18 কেজি বা 15 থেকে 20 কেজি খোল অবশ্যই ব্যবহার করতে হবে। খোল যদি হাতের কাছে জোগাড় না আনতে পারেন তবে সেক্ষেত্রে গোবর সার অবশ্যই ব্যবহার করতে হবে। যারা জমিতে বারবার চাষ করে যাচ্ছেন কিন্তু কোনো জৈব সার প্রয়োগ করেনি, তবে সেক্ষেত্রে অবশ্যই রাসায়নিক সার বারবার প্রয়োগ করলে মাটির অম্লত্ব নষ্ট হয়ে যায়, মাটির পিএইচ কন্ডিশন নষ্ট হয়ে যায়। তাই সেক্ষেত্রে গোবর সার বা খোল অবশ্যই প্রয়োগ করবেন যারা একই জমিতে বারবার চাষ করছেন। তো যাই হোক দর্শক বন্ধুগণ, আজকের এই ক্ষুদ্র ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন ভিডিও আপনাদের সুবিধার্থে দেওয়া হয়, তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এবং পরবর্তীকালে ভিডিও পাওয়ার জন্য ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করে অল বা ঘন্টা আইকনটি প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকবেন, আপনাদের পরবর্তীকালে অবশ্যই কাজে আসবে। বড় ধানের ক্ষেত্রে এই উপযুক্ত সময় চলছে বড় ধানের জন্য, এই সময় আপনারা এই হিসাবে সার ব্যবস্থাপনা করুন এবং অধিক ফলন পান। এবং পরবর্তীকালে প্রথম চাপান, দ্বিতীয় চাপান, তার পরবর্তীকালে স্প্রে পরিচর্যা সমস্ত কিছু জানতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।